নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ। সারাদিন চোখ রাখবো বিস্তারিত খবরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। আরো একবার জানাবো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বাংলাদেশে যখন অশান্তি তুঙ্গে, তখন এই অভিযোগের সরগরম রাজনীতি। 6 মাসে এই শীর্ষকর্তারা সীমাহীন দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ। কোটি কোটি টাকার একটি অংশ বিদেশে পাচারের আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে 6 মাসে এই শীর্ষকর্তারা লাগামহীনভাবে দুর্নীতি করেছেন, এমনটাই অভিযোগ সামনে আসছে। শহীদুল হাসান রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। শহীদুল, প্রথমত যে অভিযোগ, সেই অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এবং সরকারের যারা স্টক হোল্ডার, যারা ছাত্র সমন্বয়ক, এদের দুজন, মোটেই 5 জনের বিরুদ্ধে একটি দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে। সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে সরকারের সদ্য পদত্যাগী তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যার অ্যাকাউন্টে 240 কোটি বাংলাদেশি টাকার সন্ধান পাওয়া গেছে, এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব, যার অ্যাকাউন্টে 155 কোটি টাকার হদিস পাওয়া গেছে, এবং প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি রয়েছেন মিস্টার শফিকুল আলম, যার অ্যাকাউন্টে 110 কোটি টাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া ছাত্র সমন্বয়ক দুজন, একজন সার্জিস ইসলাম, যার অ্যাকাউন্টে 92 কোটি টাকা, এবং চট্টগ্রামের একজন ছাত্র সমন্বয়ক যার নাম খান তালাত মাহমুদ রাফি, তার অ্যাকাউন্টে 13 কোটি টাকার হদিস পাওয়া গেছে। এটি মূলত একটি আন্তর্জাতিক অ্যাকাউন্ট, যেখানে তোমার বাংলাদেশ থেকে টাকা পাচার করে এখানে বিটকয়েন কেনা হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে আমরা যেটা দেখতে পেয়েছি, এবং সেই অ্যাকাউন্টের ছবিগুলো কিন্তু আমাদের কাছে এসেছে, আমরা সেই ছবিগুলো পেয়েছি, এবং আমরা যে সোর্স থেকে এই সংবাদটি পরিবেশন করা হয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে এই উপদেষ্টারা এবং এই সমন্বয়করা টাকা উপার্জন করেছে, বিশেষ করে বদলি এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যে পেয়ে দেওয়ার কথা বলে তারা এই টাকাগুলো মূলত বিভিন্ন পার্টি থেকে গ্রহণ করেছে। যে টাকাগুলো তারা বিদেশে তারা রিসিভ করেছে তাদের লোকজন, এবং তাদের অ্যাকাউন্টে বিদেশি যে বিটকয়েন অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে তারা জমা করেছে। এই বিষয়টি এখন বাংলাদেশে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে যে বাংলাদেশের এই পরিস্থিতিতে যারা ছাত্র সমন্বয়ক, যাদের নাম আমি বললাম, এই 5 জনই গত 7 মাস আগেও সাধারণ জীবনযাপন করতেন, এবং তাদের এই মাত্র 7 মাসের ব্যবধানে তাদের অ্যাকাউন্টগুলোতে এত টাকার হদিস সত্যি বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে তোলপাড় সৃষ্টি করেছে, এবং এটি নিয়ে এখন ব্যাপক আলোচনার বিষয়বস্তু। আরো একবার শহীদুল, জানতে চাইবো কিভাবে এই পুরো বিষয়টা সামনে এলো। বেসিক্যালি এটি বাংলাদেশে এই মুহূর্তে একটি গোষ্ঠী আছে যারা এই সরকারের দুর্নীতি, অনিয়ম সহ বিভিন্ন বিষয় তুলে ধরছে। এমন একটি সাইবার গ্রুপ যারা দা এশিয়া পোস্ট নামে একটি গণমাধ্যমকে এই তথ্যটি সরবরাহ করেছে, যার পরে আমাদের হাতে এই তথ্যগুলো এসে পৌঁছে গেছে। সেখানে আমরা বিভিন্ন অ্যাকাউন্ট, বিশেষ করে এই বিটকয়েন কেনা বেচার যে অ্যাকাউন্টগুলো, সেই অ্যাকাউন্টগুলোর স্ক্রিনশট এবং বিভিন্ন তথ্য আমরা হাতে পেয়েছি। ধন্যবাদ শহীদুল। কথা বললাম আমাদের ঢাকার প্রতিনিধি শহীদুল হাসানের সঙ্গে। সরাসরি এবার কথা বলবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসা, কিছুদিন আগে ইউনূস বলেন যে দুর্নীতি মুক্ত হতে না পারলে আন্তর্জাতিক স্তরের বাণিজ্যে বাংলাদেশ সামিল হতে পারবে না। তার মধ্যেই এত বড় খবর সামনে এসেছে, একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দেখো মধুবন্তী, যে খবরটা আমাদের কাছে এসেছে সেটা তো নিজেই খুব বড়, কিন্তু আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের রক্ত চুষে খাচ্ছে এই উপদেষ্টারা। সোজা কথা সোজাভাবে বললে শুনতে অনেক সময় খারাপ লাগে। এরা এই মোহাম্মদ ইউনূস এর আগে গ্রামীণ ব্যাংকের নাম করে গরিব বাংলাদেশিদের মাথার ওপরে বিরাট পরিমাণ সুদ চাপিয়ে দিয়ে তার থেকে হাজার হাজার কোটি টাকা করে বিদেশে সম্পত্তি করে, তারপরে কোনোভাবে নোবেল পুরস্কার ম্যানেজ করে, তারপরে কিভাবে বাইডেনের আশীর্বাদ নিয়ে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা হয়ে
সেই গত 7-8 মাসে যে অবস্থা বাংলাদেশে করেছে তার কেবলমাত্র একটি ঝলক আমরা দেখাচ্ছি, কেবলমাত্র একটি ঝলক আমাদের সামনে এসেছে। আমরা যেহেতু নির্দিষ্ট খবর না থাকলে, সংখ্যা তথ্যগত খবর না থাকলে কলকাতা টিভিতে দেখাই না, আন্দাজে কথা বলি না, সেই জন্য আমরা নির্দিষ্টভাবে বলছি নাহিদ ইসলাম সদ্য পদত্যাগী তথ্য উপদেষ্টা 240 কোটি টাকা মেরেছেন। কে এই মহান নাহিদ? ইনি নাকি উপদেষ্টার পদ ছেড়ে বাংলাদেশে নতুন দল করে বাংলাদেশকে টর্চ দেখাবেন। সেই নাহিদ মেরেছেন 240 কোটি টাকা। আমি আবার বলছি মধুবন্তী, এটা শুধু ঝলক। কয়েকটা অ্যাকাউন্ট, বিটকয়েন অ্যাকাউন্ট, সে ব্যাপারেই পরে আসবো, বিটকয়েন অ্যাকাউন্টে কীভাবে টাকা বিনিয়োগ করা হয় বা কী ব্যাপারটা, কিন্তু এটা একটা ঝলক। নাহিদের এরকম আরও 50টা অ্যাকাউন্ট থাকতে পারে। নাহিদ হয়তো বাংলাদেশ থেকে একা নাহিদই হয়তো 50,000 কোটি টাকা সরিয়েছেন, কিন্তু আমাদের কাছে যে অ্যাকাউন্টের তথ্য এসছে তা অনুযায়ী নাহিদ ইসলামের মেরে দেওয়ার পরিমাণ, টাকার পরিমাণ 240 কোটি টাকা। এই নাহিদ বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গড়ে তার প্রধান নেতা হতে চলেছেন এবং তিনি বাংলাদেশকে টর্চ দেখাতে চলেছেন। তারপরে কে? ক্রীড়া উপদেষ্টা, ইউনুসের ঘনিষ্ঠ নাকি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 155 কোটি টাকা মেরেছেন। শফিকুল ইসলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তার মানে তার মাথায় একেবারে ইউনুসের হাত, 110 কোটি টাকা মেরেছেন। এগুলো সব যতটুকু খবর আমরা পেয়েছি, এই প্রেস সচিবই অনেক বেশি হয়তো মেরেছেন, হয়তো 10,000-20,000 কোটি টাকা মেরেছেন, তার কিছুটা ইউনুসকে দিয়েছেন। সেসব আমরা পরে যখন তথ্য পাবো তখন বোঝা যাবে। পট পরিবর্তন যদি বাংলাদেশে হয় তখন সব তথ্য বেরোবে। কিন্তু এখনও অবধি যে তথ্য আমরা কলকাতা টিভির স্ক্রিনে দেখাচ্ছি, ভয়ানক তথ্য। 7-8 মাসে বাংলাদেশকে রক্তশূন্য করে দিয়েছে এই অসাংবিধানিক উপদেষ্টা মণ্ডলী। উপদেষ্টার নাম করে লুটপাটে নিজেদের জড়িয়েছে এবং সারা দেশ জুড়ে লুটপাট হচ্ছে। যেভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বসত বাড়িটা ভেঙে চুরে তার আলমারি, তার খাট, তার সিন্দুক, তার বন্দুক সমস্ত কিছু কোনো রকমে ঘাড়ে চাপিয়ে বা রিকশায় করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার তাড়া দেখা গেল বিপ্লবী ছাত্র সমাজের, সে লজ্জা বাংলাদেশ রাখবে কোথায়? আজকে যে তথ্য সামনে আসছে তা হচ্ছে বিটকয়েনের মাধ্যমে। বিটকয়েন কি? বিটকয়েন হচ্ছে এমন একটা মুদ্রা যার কোনো দেশ মালিক নয়। বিটকয়েনের মালিক এই পৃথিবীর জনতা। পেছনে নিশ্চয়ই কোনো কম্পিউটারের মাথা আছে, কিন্তু এগুলো কম্পিউটার ইন্টারনেটে ঘোরাফেরা করতে থাকে, টাকার কোনো হাতে ধরতে পারবেন না আপনি। এই বিটকয়েনের দাম এক এক সময় বাড়ে কমে, কিন্তু অনেকটা ভারতীয় টাকায় এক বিটকয়েন মানে 1 টাকা, ধরুন 1 বিটকয়েনের দাম 1,000 টাকা। এইখানে বহু লোক টাকা বিনিয়োগ করে। বিনিয়োগ করলে টাকাটা ধীরে ধীরে বাংলাদেশের মধ্যে আর থাকলো না, সেটা বিটকয়েনের মধ্যে ঢুকে গেল। সেটা তখন আর কোনো দেশের জাতীয় পরিধির মধ্যে থাকলো না। সেই বিটকয়েন কেউ স্পেনে গিয়েও ভাঙাতে পারেন, কেউ আরব দেশে গিয়েও ভাঙাতে পারেন, কেউ রাশিয়াতে গিয়েও ভাঙাতে পারেন, কেননা বিটকয়েন ভাঙাচ্ছেন তিনি। অর্থাৎ এই পথে আগে আমরা জানতাম যে হুন্ডি বা নানা রকম পদ্ধতিতে দেশের থেকে টাকা পাচার করা হয়, এবং সেটারই সর্বাধুনিক একটা পথ আমরা দেখতে পাচ্ছি। বিটকয়েনের মাধ্যমে এই টাকা প্রকৃতপক্ষে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। মধুবন্তী, আশিসদা, আপনাকে জানিয়ে রাখি আপনি কথা বলবেন, কারণ আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীকে। আপনার প্রশ্ন। রাজাগোপাল বাবু নমস্কার। 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 আচ্ছা, আমরা কলকাতা টিভি থেকে কথা বলছি, আমি আশিস চ্যাটার্জি, এখানে পলিটিক্যাল এডিটর। আচ্ছা, আমাদের কাছে এইমাত্র খবর এসছে একটা, এবং তার স্ক্রিনশট আমরা দেখাচ্ছি পর্দায়, যে বড় বড় উপদেষ্টা যারা, এমনকি বাংলাদেশের কথা বলছি, নাহিদ ইসলাম সদ্য পদত্যাগী উপদেষ্টা, যিনি নাকি নতুন দল গড়তে চলেছেন,
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রীড়া উপদেষ্টা, শফিকুল ইসলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সার্জিস আলম ছাত্র সমন্বয়ক, খানাত তালাত মাহমুদ রাফি ছাত্র সমন্বয়ক, এদের সব স্ক্রিনশট সামনে এসছে যে বিটকয়েনের মাধ্যমে এরা বিপুল পরিমাণ টাকা পাচার করে দিয়েছেন বাংলাদেশ থেকে। আপনার কি মনে হয় যে কোন পথে চলেছে বাংলাদেশের এই পরিস্থিতিটা? দেখুন, মানে যে দেশে অনিশ্চয়তা থাকে এবং যারা শাসন ক্ষমতায় আসে তারা খুব একটা বেশি দিন সৎ থাকতে পারে না। শুধুই যে রাজনৈতিক নেতা নন, এটা সিভিল প্রশাসন যারা প্রশাসনে আছেন, পুলিশ মিলিটারি সব ক্ষেত্রেই প্রযোজ্য। মানে বাংলাদেশে এমনই একটা অবস্থা চলছে যেখানে কাল কি হবে কেউ জানে না। এই জায়গায় দাঁড়িয়ে যে যতটা পারে যদি দেশের সম্পদ লুণ্ঠন করা যায় এবং দেশের সম্পদ যদি দেশের মধ্যে থাকে তাহলে তো নিরাপদ নয়, পরে শাসন পরিবর্তনে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবাই সেটা বিদেশে নিয়ে যায় এবং আমাদের দেশেরও বলা হয় যে ব্ল্যাক মানি দেশে আছে মাত্র 10%, 90% দেশের বাইরেই আছে। এই বাংলাদেশেও সে একই পরিস্থিতি। আমাদের দেশে ভয়াবহ, আমাদের দেশে এতটা অনিশ্চয়তা নেই, তা সত্ত্বেও 10% রয়েছে, 90% বাইরে আছে। বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ এবং তার ফলে সেটা যেটা করছে, যারা এই ক্ষমতায় এসে 6 মাস 7 মাস অতিক্রম হয়নি, এর মধ্যে যে যা পেরেছে, যেখান থেকে পেরেছে এবং যেভাবে মনে করছে সেটা নিরাপদ, সেটা আপনারা বলছিলেন, শুনছিলাম বিটকয়েন হতে পারে, হাওয়ালা, এতকাল হাওয়ালা হুন্ডি যেগুলো ছিল, বা অন্য নানান মাধ্যমে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলো নানান ভাবে তো করে। হ্যাঁ, সুতরাং সে যে যেভাবে পেরেছে, যা যেভাবে যোগাযোগ আছে তার মাধ্যম দিয়ে দেশের টাকা লুণ্ঠন করছে। আপনি যদি দেখেন শেখ হাসিনার অভিযোগ ছিল ইউনুসের সম্বন্ধে, উনিও দেশের টাকা লুণ্ঠন করে নিয়ে গেছেন। আবার ইউনুস বলছেন শেখ হাসিনাও দেশের টাকা দিয়ে দেশে পাচার করেছে। এখন কে যে কি করেছে ধরা পড়ার কোনো সুযোগ আমাদের কাছে নেই। আপনারা কিছু তথ্য পেয়েছেন, এগুলো সাধারণ মানুষ জানবে, কিন্তু সে দেশের সরকার বা কেউই এগুলো উদ্ধার করার ব্যাপারে সচেষ্ট হবে বলে আমার মনে হয় না। অর্থাৎ রাজাগোপালবাবু, একটা ফাইনাল কোয়েশ্চেন আপনাকে একটু করতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে যে গতকালই আমরা দেখেছিলাম যে আর্মি চিফ তিনি কিছু কথা বলেছিলেন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে, এবং তিনি যে কথাগুলো বলেছিলেন তার 3টে এলিমেন্ট আমরা দেখেছিলাম। যে আমি সতর্ক করে দিচ্ছি, পরে যেন কেউ বলবেন না যে আমি সতর্ক করিনি। 2 হচ্ছে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বন্ধ করুন, তার সুযোগ নিচ্ছে সমাজ বিরোধীরা, তারা দেশকে লুটপাট করছে। 3 হচ্ছে নির্বাচন করতে হবে, চলতি বছরের মধ্যেই করতে হবে এবং সবাইকে নিয়ে করতে হবে, অল ইনক্লুসিভ। তারপরে একটা প্রেক্ষিত তৈরি হয় বাংলাদেশে, আর্মির একটা বক্তব্য সামনে আসে। এখন বড়সড় দুর্নীতির প্রথম ঝলকটা আমরা দেখাতে পারছি। নিশ্চয়ই এই ঝলকটাই শেষ নয়, পেছনে অনেক কিছু আছে। বাংলাদেশে কি পট পরিবর্তনের কোনো ইঙ্গিত পাচ্ছেন? দেখুন, আর্মি যেটা, দেখুন পট পরিবর্তন হলে তো কেউ আগে থেকে বলে না যে আমি একটা ভূমিকা নেব। আর্মির যে ভূমিকাটা দেখা গেল, ও একটা মানে যা সতর্ক করে দেওয়া দিচ্ছে বলেই আমার মনে হচ্ছে। যদি সে সত্যিকারের ভূমিকা নিতে চায়, সে এক প্রশাসনের ক্ষমতা দখল করতে চায়, মিলিটারি কু করতে চায়, সে অ্যানাউন্স করতো না। সুতরাং আমার মনে হয় না যে সেই ধরনের কোনো অ্যাম্বিশন সেই খুবই শিক্ষিত ভদ্র লোক বলে আমার মনে হয়েছে, তিনি দেশকে ভালোবাসেন এটা মনে হয়েছে। এর বাইরে ওনার যে নিজের একটা অ্যাম্বিশন আছে, এইগুলো মিলিটারি কু যারা করে তাদের যদি ইতিহাস দেখা যায়, সকলেরই একটা ব্যক্তিগত উচ্ছ্বাসা থাকে। এই ভদ্রলোকের সেটা নেই, দেশকে ভালোবাসেন এবং উনি এমনই একটা সিস্টেমের মধ্যে মিলিটারিতে ট্রেনিং হয়েছেন যেখানে প্রফেশনালিজমটার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, দেশের গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক সংবিধানের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তার ফলে যে প্রত্যাশাটা বাংলাদেশের পাকিস্তানের যারা ট্রেন্ড হয়েছিলেন আর্মিতে, তাদের যে ধরনের আচার ব্যবহার হয় এনার মধ্যে সেটা নেই। তবে উনি যেটা একটা কথা খুব মারাত্মক কথা বলেছেন, এতকাল আর্মি এবং পুলিশ, মিলিটারি পুলিশ এবং ওই সমস্ত অ্যালায়েন্স এগুলোর ইউনিফর্ম এজেন্সির মধ্যে কোনো ধরনের উনি বলছেন ডিসিপ্লিনের অভাব দেখা দেয়নি। তারপরে দেশটা কিন্তু একমাত্র এরাই সংযত আছে, আর সব চারিদিকে দেশটা সবটাই জায়গাতেই উনি বলার চেষ্টা করছেন নড়বড়ে অবস্থা।
অর্থাৎ এরা যদি কোনোদিন বিদ্রোহ করে বা কোনো যদি আর্মি মিলিটারির মধ্যে কোনো কিছু দেখা দেয়, তাহলে দেশের অবস্থা কি হতে পারে সেটা অনুমান করা যেতে পারে। এটাই উনি বলার চেষ্টা করেছেন। কিন্তু যেহেতু উনি সতর্ক করে দিয়েছেন, এবং সতর্ক করে দিলে সাধারণত কেউ ভূমিকা নেয় না বলেই আমার ধারণা। দেখা যাক, ওনাদের আচরণটা আমাদের দেখার আছে। উনি যে বিরাট বঙ্গভবন ভাঙা হলো, শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন সত্যি কথা, কিন্তু অন্য কোনো ব্যাপারে ওনাদের কোনো ভূমিকা আমরা সেভাবে দেখিনি। রাস্তায় এত লোক মারা যাচ্ছে, এবং শেখ হাসিনা ইউনুসের সময়ও তো প্রায় বলছে 1400 লোক মারা গেছে। কোথায় তো কোনো ধরনের আর্মি কোনোভাবে হস্তক্ষেপ করেছে, তারা এগিয়ে এসেছে, তাদের যে কনফিডেন্স বিল্ডিং সেটাও রক্ষা করতে দেখা যায়নি। আর্মি কি চাইছে বোঝা মুশকিল। সুতরাং এই যদি কিছু চাইতো তাহলে তার প্রত্যাশা সেভাবে তৈরি হতে পারে। কক্সবাজারে যে সেখানকার স্থানীয় লোকেরা যে মিলিটারি বেসে, এয়ারফোর্স বেসে আক্রমণ করলো, তাতে হয়তো কালকের উনি বেশ কিছুটা বুঝেছিলেন যে প্রশাসনকে একটা বার্তা দেওয়া দরকার, তার জন্যই হয়তো বলেছিলেন। কিন্তু এতে আর্মি কোনো উচ্ছ্বাসা প্রকাশ পাচ্ছে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু, আপনাকে ধন্যবাদ জানাই। একদমই আমরা কথা বলছিলাম অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আশিস চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল লিডার। আশিস দা, গোটা বিষয়টাকে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে কোন পথে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বলুন, অর্থনৈতিক পরিস্থিতি বলুন, আর্থসামাজিক প্রেক্ষাপট বলুন, সবটাই তো তাহলে নড়বড়ে হয়ে গেছে, নড়ে চড়ে গেছে একদম। দেখো, এক তো বলতে হয় যে বিপুল দুর্নীতিতে জড়িয়েছে এই উপদেষ্টারা, যেটা আমরা দেখাচ্ছি তার একটা ঝলক দেখাচ্ছে। আমি বারবার এই কথাটা বলতে চাই, সীমাহীন দুর্নীতিতে বাংলাদেশকে রক্ত শূন্য করে দেওয়া হয়েছে। বাংলাদেশ এখন অ্যানিমিয়া রোগে ভুগছে, তা বাংলাদেশের অর্থনীতি, সেটা আমরা দেখাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে ওখানে জিনিসপত্রের দাম, কর্মহীনতার মতো ব্যাপারগুলো আকাশচুম্বী হয়ে পড়ছে। অনেক মানুষের কাজ চলে গেছে, যেহেতু এই ডামাডোলের বাজারে আমদানি রপ্তানি থেকে শুরু করে নানান অর্থনৈতিক কাজকর্ম থমকে দাঁড়িয়েছে। ইউএস এইডের টাকা আসা বন্ধ হয়েছে, ইত্যাদি বিদেশি নানান অনুদান আসা বন্ধ হয়েছে। এই সব কারণে অর্থনীতি গভীর সংকটে। 3, বিনিয়োগের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গেছে, বরং বিনিয়োগকারীরা বাংলাদেশ ছেড়ে পালাচ্ছেন। কেন? যেখানে সংখ্যালঘুদের ওপরে নিয়মিত আক্রমণ চলছে, যেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি পুড়িয়ে দিয়ে সেখান থেকে লুটপাট হচ্ছে, শাড়ি গয়না আলমারি যে যা পারছে নিয়ে ঘরে তুলছে, এই যদি দেশের পরিস্থিতি হয় তাহলে বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করে না। 4, এখন সেনাবাহিনীকেও হামলা শুরু হয়েছে, সেনাবাহিনীর ওপরে। বায়ুসেনা ঘাঁটিতে যে হামলার কথা আমরা রবিবার ঘটেছিল সেটা আমরা কলকাতা টিভিতে দেখিয়েছি, এবং যার পরে সেনা কর্তা নিজে সতর্ক বার্তা পাঠালেন অতক্ষণ ধরে বক্তৃতা করে, তাতে বোঝা যাচ্ছে সম্পূর্ণ অরাজক পরিস্থিতির দিকে বাংলাদেশ যাচ্ছে। এখনই এই অরাজক পরিস্থিতি বন্ধ করা না হলে বাংলাদেশে এক বিপুল নৈরাজ্য দেখা দেবে। এখন এই পরিস্থিতিতেই আর্মির কি ভূমিকা? ভারত সরকার ইতিমধ্যেই বলেছে বাংলাদেশের পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ভারতকে কথা বলতেই হবে, উপায় নেই কিছু। সেখানে আর্মি কি করবে? ইউনুসদের ক্ষমতা নেই এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার। নির্বাচন যদি করতে হয় কার পৌরোহিত্যে হবে? ইউনুস প্রশাসন নাকি আর্মি? কিভাবে একটা নির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের ক্ষমতা যাবে? এবং এই উপদেষ্টারা যে অসংখ্য অপরাধ করেছে তার বিচার কিভাবে হবে? অনেক অনেক প্রশ্নচিহ্ন। কিন্তু মধুবন্তী, আজকের খবরের পর এটা অবশ্যই বলা যায় যে বাংলাদেশে গভীর সংকট, আর্থিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রেও। আশিস দা, একমাত্র ঘুরে দাঁড়ানোর উপায় তাহলে কি মনে হচ্ছে গোটা বিষয়টাকে দেখে? দেখো, আর্মি চিফ কালকে যে কথা বলেছেন তার মধ্যে স্পষ্ট ইঙ্গিত আছে। ঘুরে দাঁড়াবার একমাত্র রাস্তা হচ্ছে সবাইকে নিয়ে, অল ইনক্লুসিভ, সব রাজনৈতিক পক্ষ এবং দলকে নিয়ে নির্বাচনে যাওয়া, নির্বাচিত সরকারকে ক্ষমতা দেওয়া এবং তাদেরকে কাজ করতে দেওয়া। এছাড়া অন্য কোনো রাস্তা নেই।
বিদেশি ইন্টারভেনশন হওয়ার সুযোগ নেই এখানে, এবং বিদেশিরা বরং পালিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। মিলিটারির দায়িত্বে নির্বাচন হওয়া সম্ভব কিনা, নাকি এই প্রশাসন নির্বাচন করবে, সেটা আমাদের দেখতে হবে। কেননা বিএনপি যদিও নির্বাচন চাইছে, মানে দ্বিতীয় বৃহত্তম দল বাংলাদেশের বিএনপি, তারা যদিও নির্বাচন চাইছে, কিন্তু তারা ভাবছে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ভোটটা করিয়ে নেওয়া যায় তাহলে আমাদের সরকার হবে। সেই সরকারের লেজিটিমেসি থাকবে না বাংলাদেশে। আওয়ামী লীগকেও ভোটে নিতে হবে এবং সমান গণতান্ত্রিক সুযোগ দিতে হবে। সেদিকে কি যাবে বাংলাদেশ, নাকি নৈরাজ্যের দিকেই চলে যাবে, নাকি মার্শাল ল জারি করে মিলিটারি হাতে নেবে অনেক নিয়ন্ত্রণ, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম সরাসরি নিউজ রুম থেকে, ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই সমস্ত দুর্নীতি সামনে এসেছে যেখানে কোটি কোটি টাকার একটা অংশ বিদেশে পাচারেরও আশঙ্কা করা হচ্ছে।